তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 সামেশন ওয়াই আই ডেল্টা এক্সটা হয়ে যায় ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এই সাইনটা সিম্বলটা কিরকম এস এর মতো দেখতে হবে তাই না? তাহলে এটা এস এর মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় সামেশন সাইন। এটা এস এর মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় সামেশন সাইন। ওকে, তার মানে ইন্টিগ্রেশন দিয়ে আমরা যে কোনো কমপ্লিকেটেড কার্ভ যাই হোক না কেন তার আমরা এরিয়া ক্যালকুলেট করে নিতে পারবো, তার আমরা এরিয়া ক্যালকুলেট করে নিতে পারবো। তার মানে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল, তাহলে এখানে যে প্যারাবোলাটা ছিল, এই প্যারাবোলাটার এরিয়া ক্যালকুলেট করাটা আমাদের পক্ষে ইজি না, কিন্তু ইন্টিগ্রেশনের হেল্পে আমরা কি করব, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, কেন এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে ওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই এর জায়গায় কি বসলো এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, সো দিস উইল বি এক্স কিউব বাই 3। তার মানে এরিয়া আন্ডার দ্য প্যারাবোলা কি রিপ্রেজেন্ট হচ্ছে এক্স কিউব বাই 3। ঠিক একই লজিকে তুমি যদি এক্স টু দি পাওয়ার 5 ড্র করতে যাও, এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 6, এই গ্রাফটা কিরকম হবে, এই গ্রাফটা এরকম হবে, এক্স টু দি পাওয়ার স্কোয়ারে যতটা ফ্ল্যাট 6 এ আরো শার্পলি রাইজ করবে, কেন y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, x এর ভ্যালু প্লাস 1, তার জন্য হচ্ছে y এর ভ্যালু 1, তাহলে x এর 1 এর জন্য y 1, x 1 এর জন্য y 1, x যে 2 পুট করছো তাহলে y কত হচ্ছে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 64। তাহলে ভাবতে পারছো x 2 এর জন্য y কতটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তখন এখানেও যখন এরিয়া ক্যালকুলেট করতে যাব, এখানেও যখন এরিয়া ক্যালকুলেট করতে যাব তখনও কিন্তু আমাদের ডিফিকাল্টি অ্যারাইজ করবে নর্মাল প্রসেসে। সেই জন্য আমরা কি করব, নর্মাল প্রসেসে ক্যালকুলেট করতে পারবো না, যে ইন্টিগ্রেশন করব y dx ইন্টিগ্রেশন, তার মানে x টু দি পাওয়ার 6 dx, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1, x to the power 7 divided by 7। তার মানে এর আন্ডারে এরিয়াটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের বেনিফিট, ইন্টিগ্রেশনের বেনিফিট সেটা আমরা দেখব ইন ফিউচার, আমরা দেখব। ওকে, মোশন ইন ওয়ান ডাইমেনশন যখন পড়ব তখন যে ফর্মুলাগুলো তোমরা ডিরাইভ করেছিলে v ইকুয়াল টু u প্লাস এটি, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2as, এই যে ইকুয়েশনগুলো তোমরা গ্রাফ থেকে ডিরাইভ করেছিলে ওই একই ইকুয়েশনগুলো তোমাদেরকে ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন দিয়ে ডিরাইভেশন আছে, সেই ডিরাইভেশনগুলো যখন আমরা করব তখন দেখবে এর বেনিফিট কতটা, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনের কতগুলো বেসিক ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন y dx x to the power n dx equal to x to the power n plus 1 divided by n plus 1, n not equal to minus 1। তাহলে এই ফর্মুলাতে যদি y equal to x square হয়
therefore y dx equal to x square dx, we can write 2 plus 1 divided by 2 plus 1. This will be x cubed by 3. This will be x cubed by 3. Number 3, y equal to, মনে করো ax to the power n, এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন y dx ইন্টিগ্রেশন a x to the power n dx, এখানে a এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মে ইন্টিগ্রেশন হয় না, x to the power n dx, তাহলে এখানে রেজাল্টটা হবে x to the power n plus 1 divided by n plus 1 provided n not equal to minus 1. Number 4, যদি y equal to sin x হয়, তাহলে এখানে y dx sin x dx equal to cos x, minus cos x হবে অ্যাকচুয়ালি। তোমাদের যখন ম্যাথসে পড়ানো হবে তখন দেখবে ম্যাথসে তোমাদের বলে দেবে যে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ওটাকে পার্ট বাই পার্ট তোমাকে ডিভাইড করা, পার্ট বাই পার্টে ভেঙে দেওয়া, আর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে অ্যাড করা, সব কটা পার্টকে সাম আপ করা। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন, আর ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ওটাকে পার্ট বাই পার্ট ভেঙে দেওয়া। তাই তোমাদেরকে এইভাবে শেখানো হবে, দেখবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিভাবে শেখানো হবে। ডিফারেন্সিয়েশনে বলবে ddx অফ sin x মানে হচ্ছে cos x, আর ইন্টিগ্রেশন যদি আমি cos কে ইন্টিগ্রেট করি তাহলে রেজাল্টটা হবে sin x। ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস sin x, আর যদি আমরা sin x কে ইন্টিগ্রেট করি তাহলে আসবে মাইনাস cos x। এর পরের পার্টটা হলো যদি y equal to cos x হয় তাহলে ইন্টিগ্রেশন y dx cos x dx equal to হবে sin x। ঠিক আছে, তোমাদের আরো শেখানো হবে যে ddx of tan x হচ্ছে sec square x, আর যদি sec square x কে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো tan x। cos x dx মানে cos কার্ভের যদি এরিয়া ক্যালকুলেট করা যায় তাহলে সেটা sin x ই হয়। ঠিক আছে, সেগুলো আমরা অত ডিটেইলসে যাচ্ছি না, অত ডিটেইলস আমাদের অ্যাপ্লিকেশনও নেই, আমাদের জাস্ট ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশনের বেসিক পার্টটা কি আমরা বুঝিয়ে দিয়েছি যে এরিয়া আন্ডারে কার্ভ রিপ্রেজেন্ট করে। ওকে, cos x এর কার্ভটা কিরকম দেখতে হয়, cos x এর কার্ভ হচ্ছে এইটা হচ্ছে cos x এর কার্ভ, তাহলে এই টোটাল কার্ভটা যদি এরিয়া ক্যালকুলেট করা যায়, এই শেডেড পার্টটা হচ্ছে এরিয়া, টোটাল পার্টটা যদি এরিয়া ক্যালকুলেট করা যায় দেখা যাবে সেটা sin x এর সাথে ইকুয়াল। ওই জন্য তোমাকে ইন্টিগ্রেশন রিপ্রেজেন্ট করে এরিয়া আন্ডার এ কার্ভ। তাহলে এখানে নাম্বার 6 y ইকুয়াল টু যদি sec square x dx হয় তাহলে ইন্টিগ্রেশন y dx হচ্ছে sec square x dx equal to tan x। ঠিক আছে, দেখে নাও।
ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা একটা নতুন ফাংশন। দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিরকম হচ্ছে আমি বলছি তোমাদেরকে। এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিরকম হয়, আমি এটা ক্যালকুলেটর আনতে গেছিলাম। এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিরকম হয় তোমাদের আমি একটা ভ্যালু দিয়ে বলছি, তাহলে ক্লিয়ার হবে। y equal to e to the power x, তো if x equal to 1 তাহলে y equal to e to the power 1 ভ্যালু হচ্ছে 2.71। x equal to 2 যদি পুট করি e to the power 2, এটার ভ্যালুটা হয়ে গেল 7.38। যদি x equal to 5 পুট করি y equal to হয়ে গেল e to the power 5, 148.41। তাহলে ভ্যালুটা কিরকম জাম্প করছে দেখো, 1 এর জন্য 2.71, 2 এর জন্য 7.38, 5 এর জন্য 148। যদি x equal to 10 পুট করি তাহলে y is equal to e to the power 10, ভ্যালুটা হয়ে যাচ্ছে 22,026.46। তার মানে 1 থেকে 10 এর মধ্যে ভ্যালু কোথায় চলে যাচ্ছে, 1 এ 2.71, যখন ওটা 10 হচ্ছে 22,026, মানে করোনা ভাইরাসের মতো কেস হয়ে গেছে। মানে ফার্স্ট ডেতে যা ছিল 10th ডে থেকে 22,000 হয়ে গেছে, র্যাপিড আউটব্রেক হয়ে যাচ্ছে। তার মানে গ্রাফটা কি হয়ে যাচ্ছে, গ্রাফটা র্যাপিডলি ইনক্রিজ করতে থাকছে, এতটা ফ্ল্যাটও হবে না, গ্রাফটা এরকম র্যাপিড ইনক্রিজ করতে থাকছে। সো দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি তুমি e to the power 20 পুট করো, e to the power 20 মানে x equal to 20, তাহলে y equal to e to the power 20, ভ্যালুটা হয়ে যাচ্ছে 48 crore 51,65,195.40। ভাবতে পারছো 48 crore, শুধু 10 থেকে 20 তে গেছি, ভ্যালুটা 22,000 থেকে কোথায় চলে গেছে, 48 crore 51,65,195। তাহলে এই জন্য এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, খুব র্যাপিডলি ইনক্রিজ করে। যেটা রিসেন্ট করোনা প্যান্ডেমিকে বলছে যে যদি এটা একবার লকডাউনটা চলে যায় তাহলে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে থাকবে, নাম্বার অফ পেশেন্টস এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে থাকবে, খুব র্যাপিডলি ইনক্রিজ করতে থাকবে। ওকে, তাহলে আমরা যদি এর dy dx ক্যালকুলেট করি, dy dx যদি ক্যালকুলেট করি ডিফারেন্সিয়েশন, তাহলে e to the dy ddx of e to the power x, এর রেজাল্টটা e to the power x ই হবে। তার মানে স্লোপটাও
is proportional to e to the power x. স্লোপটা হচ্ছে প্রপোর্শনাল টু e to the power x. আমরা কোনো কার্ভ লাইনের স্লোপ কিভাবে ক্যালকুলেট করি? কোনো কার্ভ লাইনের স্লোপ ক্যালকুলেট করি একটা ট্যানজেন্ট ড্র করি। তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এখানে একটা θ1 অ্যাঙ্গেল হলো, এখানে আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, θ2 হলো। তাহলে এইভাবে কি হচ্ছে, θ2 গ্রেটার দেন θ1। গ্রাফটা যত স্টিপ রাইজ হবে তত কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা অলমোস্ট 90 ডিগ্রি হয়ে যাবে। যে মোমেন্টে 90 ডিগ্রি হয়ে যাবে, স্লোপ মানে কি tan θ, তাহলে tan 90 ডিগ্রি কি হয়ে যাবে, স্লোপটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এখানে যদি তুমি x এর জায়গায় তুমি যদি ইনফিনিটি নাও, তাহলে স্লোপটাও কি হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে। দেখো x যত বাড়াচ্ছ স্লোপ ভ্যালু তত ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। e টু দি পাওয়ার 20 48 করো, তারপর আরো ভ্যালু দাও, আরো বেশি বেড়ে যাবে। তার মানে স্লোপটা খুব র্যাপিডলি চেঞ্জ করছে। তো যত ভার্টিক্যাল রাইজ হচ্ছে তত স্লোপটা ইনফিনিটির দিকে যাচ্ছে। সেই জন্য dy dx অফ e টু দি পাওয়ার x অলওয়েজ e টু দি পাওয়ার x, এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। তাহলে dy dx যদি e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে যদি e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হবে, e টু দি পাওয়ার x ই হবে, ভ্যালুটা সেমই থাকবে। ওকে, ভ্যালুটা সেমই থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। আরেকটা হয় y ইকুয়াল টু ln x। দু রকম লগারিদম হয়, একটা হয় log যার বেসটা হয় 10, আর একটা হয় ln যার বেসটা হয় e। এই ইটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম, আর ওটা হচ্ছে log 10। ঠিক আছে, দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেটা তোমরা দেখতে পাবে, একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ম্যাচ করে যায়। y ইকুয়াল টু ln x, এই গ্রাফটা কিরকম দেখতে হয়, এই গ্রাফটা এরকম দেখতে হবে। একমাত্র log 1 এর ভ্যালু হচ্ছে, ln 1 এর ভ্যালু হচ্ছে 0, বা log 10 1 ভ্যালু হচ্ছে 0। ওই জন্য 1 এ গ্রাফটা টাচ করে যাচ্ছে x অ্যাক্সিসকে। তাহলে 1 পয়েন্টে 0, বাকি কোনো পয়েন্টে 0 হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে log 1 হচ্ছে 0, তাহলে গ্রাফটা এইভাবে যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি dy dx ক্যালকুলেট করি, এই গ্রাফটা যদি স্লোপ ক্যালকুলেট করি, তাহলে ddx অফ ln x, এটার ভ্যালু হয় 1/x। তার মানে এখানে স্লোপটা x এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে x যত ইনক্রিজ করবে স্লোপ তত ডিক্রিজ করবে। আমরা এই কার্ভের স্লোপ কিভাবে ডিটারমাইন করব, আমরা যদি এখান থেকে ট্যানজেন্ট ড্র করি, তাহলে এটা এখানে একটা অ্যাঙ্গেল করছে θ1। আমরা যদি এই পয়েন্টে এখানে একটা পয়েন্ট নিই, সেখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এখানে অ্যাঙ্গেলটা আরো কমে যাচ্ছে θ2, ওখানে অ্যাঙ্গেলটা আরো কমে যাচ্ছে θ2। তার মানে কি হচ্ছে, অ্যাঙ্গেল কমে যাওয়া মানে কি, স্লোপ মানে কি, স্লোপ মানে তো tan θ। তাহলে অ্যাঙ্গেল কমে যাওয়া মানে থিটা কমে যাওয়া, অ্যাঙ্গেল কমে যাওয়া মানে থিটা কমে যাওয়া, থিটা কমে যাওয়া মানে স্লোপ tan θ, tan θ ভ্যালু ডিক্রিজ করে যাবে, তার মানে স্লোপ ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে সেটা আমাদের গ্রাফের সাথে ম্যাচ করছে এই রেজাল্টটা। তাহলে y ইকুয়াল টু ln x, তাহলে এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে রেজাল্টটা হয় 1/x। ঠিক একই লজিকে যদি 1/x কে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে অ্যান্সার পাবো
ln x। ঠিক একই লজিকে যদি 1/x কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা অ্যানসার পাবো ln x। তাহলে এখন অবধি আমরা যেগুলোর স্টাডি করেছি সবকটাতে আমরা কি দেখতে পাচ্ছি, রেজাল্টে একটা x থেকে যাচ্ছে। তাহলে রেজাল্টে কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি না, x ইজ এ ভেরিয়েবল। সেই জন্য এই টাইপের ইন্টিগ্রেশনগুলোকে কি বলা হয়, ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেখানে কোনো ফাইনাইট ভ্যালু নেই। দিস ইজ কল্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, এবার আমরা ডেফিনিট ইন্টিগ্রাল দেখব। আমরা একটা ভ্যালু নিচ্ছি x² dx, এখানে নিচ্ছি 4, এখানে নিচ্ছি তোমার 5। 4টাকে বলা হয় লোয়ার লিমিট। ব্যাপারটা কি একটু কিছুক্ষণ পরে আসছে, খালি এখন টার্মিনোলজি গুলোর সাথে অ্যাকাস্টমড হও। লোয়ার লিমিট and this is called upper limit। this is lower limit, this is upper limit, x² dx। এর রেজাল্টে কি হবে, x³/3। তাহলে এটা হবে আপার লিমিট, এটা হবে লোয়ার লিমিট। নিয়ম হচ্ছে আগে আপার লিমিট সাবস্টিটিউট হবে মাইনাস লোয়ার লিমিট সাবস্টিটিউট হবে। তাহলে আপার লিমিট যদি সাবস্টিটিউট হয় তাহলে এটা কি হবে 5³/3, আর লোয়ার লিমিট যদি সাবস্টিটিউট হয় এটা হবে 4³/3। তাহলে এটা হবে 125/3, এটা হবে 64/3, এটাকে মাইনাস করলে 61/3। তাহলে এখানে ফাইনাল ভ্যালুটা তোমরা কি পাচ্ছ, একটা ডেফিনিট ভ্যালু পাচ্ছ। সেই জন্য এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালে একটা লিমিট থাকে, মানে ভ্যালুটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করছে। এখানে যে এক্স ভ্যারিয়েবলটা সেটা একটা সার্টেন রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জের মধ্যে ভ্যারি করছে। সো দিস ইজ কল্ড লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেহেতু এখানে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, যেটা এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, একটা ডেফিনিট ভ্যালু পাচ্ছি। একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ ইউনিফর্ম ভেলোসিটির এক্সাম্পলটা, ভেলোসিটি আর এটা হচ্ছে টাইম। ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এখানে টাইম নিচ্ছি 1 2 3 4 5। তাহলে এর যদি এরিয়া ক্যালকুলেট করো তুমি ইজিলি পেয়ে যাচ্ছ লেংথ ইনটু ব্রেথ, এরিয়া পেয়ে যাচ্ছ কত 10 × 5 50 মিটার। ইজিলি এরিয়াটা ক্যালকুলেট করতে পারছো। কিন্তু এই এরিয়াটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করছি, আমি এখানে একটা ছোট্ট টাইম নিচ্ছি, ছোট্ট গ্যাপ নিচ্ছি, একটা ন্যারো স্ট্রিপ নিচ্ছি। তুমি বলে স্যার ন্যারো স্ট্রিপটা 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের গ্যাপে কেন নিলাম? এটা কোনো ব্যাপার না, এটা আমি আগেও নিতে পারি পরেও নিতে পারি, এটা আরবিটারি, আমি যে কোনো পজিশনে নিতে পারি। 2 আর 3 সেকেন্ডের গ্যাপেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটা হচ্ছে ডিটি, একটা ছোট টাইম, আর এইটা হচ্ছে ভি, তার মানে এখানেও এটা হচ্ছে ভি। তাহলে এই ছোট পার্টটার এরিয়া কি হয়ে যাবে, এরিয়াটা হয়ে যাবে ভি ডিটি। তাহলে ভেলোসিটি ইনটু টাইম, তার মানে হচ্ছে ডিসটেন্স। যেহেতু টাইমটা খুব স্মল তাহলে ডিসটেন্সটা হবে খুব স্মল, ডিএস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি। ভিটা কত 10 ইনটু ডিটি। এখন আমরা কি করছি, ইন্টিগ্রেটিং both sides, integrating both sides যদি ইন্টিগ্রেট করি তাহলে 10 is a constant term, তাহলে ওর ইন্টিগ্রেশন হবে না।
10 ইজ এ কনস্ট্যান্ট টার্ম, ওর ইন্টিগ্রেশন হবে না। এবার আমরা লিমিট দেখি। ds ইনিশিয়ালি কি ছিল 0, এখানে 0 অরিজিন থেকে স্টার্ট হয়েছে, ফাইনালি একটা ডিসটেন্স গেছে কতটা 50, তার মানে ইনিশিয়ালি হচ্ছে 0, ফাইনালি ও একটা ডিসটেন্স গেছে s, দ্যাট s হ্যাজ টু বি ক্যালকুলেটেড। টাইম ইনিশিয়াল কি ছিল 0, তাহলে লোয়ার লিমিটটা কি রিপ্রেজেন্ট করছে, ইনিশিয়াল কনফিগারেশন কি রিপ্রেজেন্ট করছে, ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট 0, ইনিশিয়ালি টাইম 0, তাহলে এটা ইনিশিয়াল কনফিগারেশনকে লোয়ার লিমিট রিপ্রেজেন্ট করছে। আর ফাইনাল টাইম কত 5, ফাইনাল টাইম হচ্ছে 5, তাহলে আপার লিমিট হচ্ছে 5, মানে 0, লোয়ার লিমিট হচ্ছে 0 স্টার্টিং পয়েন্ট, কতটা টাইম অবধি যাচ্ছি 5 সেকেন্ড, তার মানে আপার লিমিট হচ্ছে 5। সেই 5 সেকেন্ডে ও s ডিসটেন্স কভার করেছে। আমরা শিখেছি ইন্টিগ্রেশনে যে ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, এটা আমরা স্টার্টিং এ শিখেছি। ইন্টিগ্রেশন dx মানে x, পৃথিবীতে x একমাত্র ভেরিয়েবল না, তাহলে x এর জায়গায় এখানে কি আছে s, তাহলে ইন্টিগ্রেশন ds কত হয়ে যাবে s, আপার লিমিট লোয়ার লিমিট 10, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, এখানে x এর জায়গায় কি আছে টাইম t, তাহলে এখানে dt টা কি হয়ে যাবে t, আপার লিমিট লোয়ার লিমিট। এবার আমাকে এখানে লজিক কি বলে দিয়েছি, আগে আপার লিমিট মাইনাস সাইন দিতে হবে, তারপর লোয়ার লিমিট, তাহলে এখানে আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে t হচ্ছে ভেরিয়েবল, t জায়গায় আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি s ইজ ইকুয়াল টু 50 মিটার। তাহলে আপার লিমিট মানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল কন্ডিশন, আর লোয়ার লিমিট মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে আমি কোন রেঞ্জের মধ্যে যাচ্ছি, এখানে কোন রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছি 0 to 5 সেকেন্ড এর মধ্যে ঘোরাফেরা করছে, দিস ইজ দ্য রেঞ্জ অফ টাইম। তাহলে ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রালে কি হয়, একটা রেঞ্জের মধ্যে করতে হয়, দ্যাট ইজ উইদিন লোয়ার লিমিট এন্ড আপার লিমিট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, এবং এই লোয়ার লিমিট আর আপার লিমিট শুধু x স্কয়ার dx এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, যে কোনো ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট আমরা পুট করতে পারবো, সেই ভেরিয়েবলটা যা খুশি হতে পারে, তার জন্য স্পেসিফিক ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে, সেটা ক্যালকুলেট করব, তারপরে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট পুট করব, এটা হচ্ছে নিয়ম বা লজিক। ওকে, তাহলে এই অবধি তোমরা ভালো করে দেখে নাও ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পার্টগুলো, এগুলো ভালো করে লার্ন করে নাও, বেসিকটা ভালো করে মাথায় রাখো। যদি ম্যাথসের বাড়িতে বই থাকে সেখান থেকে তোমরা কিছু কিছু ফর্মুলা নোট ডাউন করে রেখে দাও, কেন এইগুলো কিন্তু আমরা যখন মোশন ইন ওয়ান ডাইমেনশন করব তখন এই পার্টগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই পার্টগুলো না বললে মোশন ইন ওয়ান ডাইমেনশন করার সময় কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে, যে কি হচ্ছে ব্যাপারটা, বা বইতে দেখেও নিজে পড়েও কিন্তু চট করে বোঝাটা অতটা সোজা না। ওই জন্য এই পার্টগুলো ভালো করে ভিডিওটা বারবার বারবার দেখে লার্ন করে নাও, এবং ম্যাথসের বই থেকে ফর্মুলা দেখে নাও, যাতে মোশন ইন 1Dতে যখন আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব তখন দেখবে আর এগুলো কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। ওকে।